বাড়ি গল্প বলা কি, তাহলে এইটা বাদ দিই। আর একটা কবিতা, আমি যেহেতু এখন ফরিদপুর থাকি, আমাদের ফরিদপুরে একজন বিখ্যাত কবি ছিলেন, যিনি তার কবিতার মধ্যে আমাদের গ্রাম বাংলার অপূর্ব সৌন্দর্যগুলো খুব সুন্দরভাবে ফুটাই তুলতেন। তাকে আমরা পল্লী কবি বলে থাকি। তার নাম কি বলেন তো? পল্লী কবি জসিমউদ্দিন। তিনি বিখ্যাত হয়েছিলেন যেই কবিতাটা লিখে, সেটা হলো কবর কবিতা। তো মূলত কবর কবিতাটা কিন্তু একটা ইমোশনাল কবিতা, একটা দুঃখের কবিতা। একজন দাদা তার নাতির হাত ধরে ধরে দেখায়, এটা তোমার দাদির কবর, এটা মায়ের কবর, এটা বাবের কবর। তো এই কবিতাটা যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন, আপনার চোখে পানি চলে আসবে, অথবা কেউ যদি সুন্দর করে আবৃত্তি করে, আপনার চোখে পানি চলে আসবে। তো যেহেতু এটা একটা আনন্দের মজলিস, আমি চাই না আপনারা কাঁদতে কাঁদতে বাড়ি চলে যান। আমি চেষ্টা করবো এই কবিতাটা দিয়েও যেন আপনারা একটু আনন্দ উপভোগ করতে পারেন। তো এক জায়গায় এই কবর কবিতা আবৃত্তির প্রতিযোগিতা চলতে আছে, বিচারকরা পাশে বসা চেয়ার টেবিল নিয়ে, যে যত সুন্দর করে এই কবিতাটা আবৃত্তি করবে তাকে পুরস্কার দেওয়া হবে। তো প্রথমে আসছে যে প্রতিযোগী, তার আবৃত্তিটা সুন্দর ছিল, সে আবৃত্তি করছে এইভাবে: কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিনু, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা। যাই হোক, অনেক সুন্দর করে আবৃত্তি করছে, অনেক নাম্বার পাইছে, সে চলে গেছে। সে যাওয়ার পরে আবৃত্তি করতে আসছে একজন এলাকার পাতি নেতা। এলাকার কিছু পাতি নেতা আছে না, সব জায়গায় নেতা আমি দেখা যায়, আপনার এলাকায় আছে নাকি? তো এগো ভাবসাব দেখা যায়, মেন নেতার সে এগো ভাবি বেশি। তো এই জায়গায় একটা আবৃত্তি প্রতিযোগিতা চলতে আছে, সেই স্টেজে এসে কাকে আমি আবৃত্তি করবো। তো সবাই বলছে থাক, পোলাপানের আবৃত্তি চলছে, আপনার আবৃত্তি করার দরকার নেই। কারণ না, আমি আমার আবৃত্তি করতে না দিলে অনুষ্ঠানই বন্ধ। তো কী করবে, তারা দিছে যে ঠিক আছে করেন। তার পাতি নেতার ভাব তো নেতার সেইতে বেশি, সে মঞ্চে আসছে একটা নেতা নেতা ভাব নিয়ে এইভাবে। তো ওরা তো মঞ্চে সবসময় গরম বক্তব্য দিয়ে অভ্যাস। তো ওই নেতার আবৃত্তিটাও ছিল এরকম: কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে, 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো পোলাপান উঠে দিয়েছে, দৌড়, বিচারকরাও খাতা কলম ঠিক পলাইছে। পরিবেশটা মোটামুটি শান্ত হয়েছে, সবাই আবার এসে বসছে। তারপরে পরিবেশটা যখন শান্ত হয়েছে, তখন আসছে আর একটা ছেলে আবৃত্তি করতে। এরপরে যে আসছে, আমাদের মনে করেন এই মাদ্রাসার হেফজোখানার একটা ছাত্র আসছে। হেফজোখানার কিছু ছাত্র দেখবেন খুব লাজুক, এতটাই লাজুক যে সে লজ্জায় কারোর সামনে কিছু বলতেই চায় না। মেয়েদের চেয়ে এদের শরম বেশি, ঠিক না? ছুটিতে দেখবেন যে বাড়িতে গেলে বাপ মা এত রিকোয়েস্ট করে যে বাবা মাদ্রাসায় কী পড়েছে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনা, ও শরমে মরে যায়। এরকম কিছু লাজুক পোলাপান আছে না? তো এরকম একটা লাজুক ছেলেকে তার বন্ধুরা মঞ্চে তুলে দিছে যে যা তুই একটু আবৃত্তি কর। সে তো মঞ্চে ওইটা মানুষজন দিকে শরমে শেষ। তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর ওই জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর। তোরে বলছে যে থাক, তোর আর আবৃত্তি করার দরকার নাই, তুই তো শরমে মরে যাবি। এরপর ডাক দিয়েছে নুরানির একটা ছাত্র। নুরানির কিছু পোলাপান দেখবেন সবসময় কান্দে। এরা পড়ার সময় কান্দে, খাওয়ার সময় কান্দে, খেলার সময় কান্দে। এরা যদি জিজ্ঞেস করেন যে কেউ তুমি কান্দো কেন, আমার দাদির কথা মনে পড়ছে। ওই দাদি একটু আদর যত্ন বেশি করে তো, তাই নুরানির একটা ছাত্র বলছে যে যা তুই একটু দাদির কবর কবিতাটা আবৃত্তি করে। কারণ ও যখন শুনছে যে দাদির কবর, ও তো আগেই কান্দা শুরু করে দিছে। তা তার আবৃত্তির ঢং ছিল এরকম: কবর এইখানে তোর দাদির কবর, ও দাদি রে। ওর কান্না দেখে আয়োজকরা বলছে ঠিক আছে থাক, তোর আর আবৃত্তি করার দরকার নেই, তুই তোর দাদির কাছে যা। তো সে চলে গেছে তার দাদির কাছে। এরপরে আসছে ওর দাদা, মুরব্বী মানুষ, পান খেতে খেতে আসছে। তো মুরব্বী চিন্তা করছে যে আমি একটু আবৃত্তি করি, দেখি কেমন হয়। তো মুরব্বীর আবৃত্তির ঢংটা ছিল এরকম: কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর,
ওই ডালিম গাছের তলে 30 বছর, 30 বছর ভিজাইতেছি তুই নয়টা চলে। তো মুরব্বী বেশি ইমোশনাল হয়ে গেছে, বলছে থাক মুরব্বী আপনি দাদির কাছে চলে যান, আপনার আর আবৃত্তি করার দরকার নেই। তো মুরব্বী দাদির কাছে চলে গেছে। এরপরে আসছে একটা তোতলা ছেলে, কিছু ছেলে আছে না কথা বের হইতে একটু সময় লাগে, এরকম একটা তোতলা ছেলে আসছে, তাকে আবৃত্তি করতে দিছে। তার আবৃত্তির ঢংটা ছিল এরকম, অপর অসীমউদ্দিন, এইখানে তোর আদির কবর, ওই ডালিম গাছের মানে শেষ তলে যায়, ঠিক আছে আর সামনে যাইতে পারতেছে না। তোরে বলো যে তোর তো সারা রাত শেষ হয়ে যাবে, আবৃত্তি শেষ হবে না, তুই বাড়ি যা। তো সেও চলে গেল। এরপরে আসছে আর একটা ছেলে আবৃত্তি করতে। সে আবার ওই আমাদের দেশে দেখবেন কিছু ছেলে আছে শীতকাল আসলে ঠিকমতো গোসল করে না, আছে না কিছু যুবকরা, তো ঠিকমতো গোসল না করতে করতে এর গায়ে চুলকানি উঠে যায়। তো এরকম একটা চুলকানি রোগী আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে 30 বছর ভিজাইছিস তুই নয়নে জলে। তোর এখানে কিন্তু তোর তো কাপড় চুপড় ছিঁড়ে যাবে, তোর আর আবৃত্তি করার দরকার নেই, তুই যা। তো সেও চলে গেল। এরপরে আসছে আরেকজন প্রতিযোগী, সে আবার ওই এই ধরনের অনুষ্ঠান হলে আশপাশে অনেক চটপটি ফুচকার দোকান আসে না, তো একটু অতিরিক্ত ঝাল দিয়ে বেশি চটপটি খাইছে, ওর পেট খারাপ হয়ে গেছে। তো এরকম ডায়রিয়ার রোগী আসছে একজন, তাকে বলছে যে আপনি একটু আবৃত্তি করেন। তার আবৃত্তির ঢং ছিল এরকম, কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের। তোরে কইছে তাড়াতাড়ি তুই যা, স্টেজ নষ্ট হয়ে যাবে, তুই আর আবৃত্তি করিস না। সেও চলে গেল। সর্বশেষ আসছে একজন আনকমন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করছেন, ঠিক না? তো মানুষকে দুইটা ভাগে ভাগ করছেন, একটা পুরুষ আর একটা জাতি হলো নারী। তো মাঝে দিয়ে আবার আর একটা জাতীয় আছে যারা পুরুষও না নারীও না, আছে নাকি এই দেশে? তাদেরকে কি বলা হয়? তো তাদের কথা বলার ঢং কিছুটা পুরুষের মতো, কিছুটা নারীদের মতো, ঠিক না? তো এই জাতীয় একটা আসছে আবৃত্তি করতে, দেখি কেমন লাগে। তার আবৃত্তির ঢং ছিল এরকম, এই কবর বে কবর, এই ছেলেপেলে আমার কবিতা দেখ, এইখানে তোর দাদির কবর কোথায়, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। যাই হোক, আর লাগবে নাকি সালাদ? আচ্ছা।